আসসালামু আলাইকুম। বিসিএস রিডিং রুমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সমাস সম্পর্কে। বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এবং বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টে সমাস থেকে যে প্রশ্নগুলো হয়েছে সেই প্রশ্নগুলো আজকে আমাদের আলোচনার বিষয়। প্রথম প্রশ্ন দেওয়া আছে, কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কি বলে? কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে বলা হয় উপপদ। এটা বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণীর বইতে একদম উল্লেখ করা হয়েছে। যথারীতি কোন সমাসের দৃষ্টান্ত? যথারীতি মানে হচ্ছে রীতিকে অতিক্রম না করে। যথারীতি হচ্ছে গিয়ে অব্যয়ীভাব সমাস। যদি এ ধরনের কোনো সমাস আসে আর কি, রীতিকে অতিক্রম না করে, যথারীতি এছাড়া যথা দিয়ে যদি কোনো সমাস হয়, এরপর আপনারা আরও দেখতে পাচ্ছেন ক্রমকে অতিক্রম না করে যথাক্রম, উচিতকে অতিক্রম না করে যথোচিত। তারপর এখানে আরও রয়েছে, সেটা হচ্ছে গিয়ে যথাশক্তি, যথাসাধ্য, যথেচ্ছ, যথাযোগ্য, যথার্থ, সাধ্যমতো, যথা জ্ঞান, এগুলো সবগুলো হচ্ছে অব্যয়ীভাব সমাস। এটা আপনারা মনে রাখতে পারেন। যথা দিয়ে যদি কোনো সমাস তৈরি হয় সেক্ষেত্রে এটাকে আমরা অব্যয়ীভাব সমাস হিসেবে চিহ্নিত করি। তারপর চিকিৎসা শাস্ত্র, চিকিৎসা বিষয়ক শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র এটা হচ্ছে গিয়ে মধ্যপদলোপী কর্মধারা সমাস। অপশন হচ্ছে ক। উপমান কর্মধারা সমাসের উদাহরণ কোনটি? আচ্ছা, উপমান কর্মধারা সমাসের কথা যেহেতু আসছে, আমি এখানে একটা জিনিস উল্লেখ করি, সেটা হচ্ছে উপমান মানে হচ্ছে সাধারণ ধর্ম। অর্থাৎ যখন সাধারণ ধর্মের সাথে কোনো কিছুর তুলনা করা হয় এবং এই তুলনাটা হবে হচ্ছে বাস্তব এবং সত্য তুলনা, সেক্ষেত্রে এটাকে আমরা উপমান কর্মধারক সমাস বলে থাকি। এখানে আপনারা দেখেন যে চারটা অপশন আপনাদেরকে দেওয়া আছে। শশব্যস্ত, শশব্যস্ত মানে হচ্ছে শশকের ন্যায় ব্যস্ত, শশব্যস্ত, এখানে এটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। অর্থাৎ এখানে খরগোশের সাথে তুলনা করা হয়েছে কাউকে, এজন্য এটা হলো উপমান কর্মধারয় সমাস। আর বাকি যেগুলো রয়েছে দেখেন, কালচক্র, কালচক্র মানে কালরূপ চক্র, যেহেতু কালরূপ চক্র এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। এরপর পরাণ পাখি, পরাণ পাখি মানে হচ্ছে পরাণ রূপ পাখি, এটাও রূপক কর্মধারয়। বহুব্রীহি সমাস, এখানে আচ্ছা বহুব্রীহি তো হচ্ছে না, তো আমাদের অপশনগুলোর মধ্যে শশব্যস্ত হচ্ছে সঠিক, উপমান কর্মধারয় সমাস। এরপর মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি? অপশন চারটার দেওয়া আছে। তো এখান থেকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস হলো গিয়ে কুসুমের ন্যায়, দুঃখিত, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। এখানে দেখেন মধ্যপদ যেটা এখানে, সেটা হচ্ছে কি চিহ্নিত শব্দটা বাদ চলে গিয়েছে। মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি? এটা হচ্ছে কি সিংহাসন হবে। 5 নাম্বারের আনসার হচ্ছে ক। তারপর 6 নাম্বার প্রশ্ন দেখেন, কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ? এটা এসেছিল 39তম বিসিএসে। ব্যতিহার বহুব্রীহি একটু আনকমন বলা যায়। তো এখানে হচ্ছে গিয়ে চারটা উদাহরণের মধ্যে কানাকানি দেখেন, কানাকানি হচ্ছে কানাকানি, মারামারি, তারপর হচ্ছে গিয়ে এই ধরনের যে শব্দগুলো থাকে এগুলো হচ্ছে ব্যতিহার বহুব্রীহি বলা হয়। এখানে যেটা উল্লেখ করা আছে, যে সমাসের সমসমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে নতুন অর্থ প্রকাশ করে তাকে বলা হয় হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস। আর এখানে আপনারা কিভাবে চিনবেন দেখেন, ব্যতিহার বহুব্রীহি সমাসে পূর্ব পদে আ এবং পরপদে ই বসে। দেখেন কানা কানি, আর এরকম আরও কিছু হতে পারে, যেমন মারামারি, তারপর হচ্ছে গালাগালি, এরপর হচ্ছে গিয়ে এই টাইপের আর কি। এগুলো হচ্ছে সবগুলো ব্যতিহার বহুব্রীহি হবে। তারপর পুষ্প সৌরভ, এটা কোন সমাস উদাহরণ? পুষ্প সৌরভকে আমরা যদি হলো যে পুষ্প সৌরভ, এটাকে আমরা যদি হচ্ছে গিয়ে ব্যাস বাক্য করি তাহলে আসে হচ্ছে গিয়ে পুষ্পের ন্যায় সৌরভ। দুঃখিত, এটাকে আমরা যদি করি, এখানে যেটা লেখা আছে পুষ্পের সৌরভ, পুষ্পের সৌরভ যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুষ্পের সৌরভ। তাহলে যেহেতু এটা একটা র চলে এসেছে পুষ্পের সৌরভ, সেহেতু এটা হচ্ছে গিয়ে একটা ষষ্ঠী বিভক্তির র এর লোপ হয়, তাই এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। 7-এর অ্যান্সার হচ্ছে ক। এটার ব্যাস বাক্য হচ্ছে গিয়ে পুষ্পের সৌরভ। তারপর দেখেন, জলে স্থলে কী দ্বন্দ্ব? জলে স্থলে হচ্ছে গিয়ে বিপরীতার্থক দ্বন্দ্ব, জল এবং স্থল অর্থাৎ পানি এবং মাটি। তাহলে এখানে দেখেন যে এটা হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। আমরা জানি দ্বন্দ্ব সমাস হচ্ছে সমাসের প্রথম টাইপ, প্রথম প্রকার। আর দ্বন্দ্ব সমাস অনেক ধরনের হতে পারে, যেমন মিলনার্থক, সমার্থক, বিপরীতার্থক, বিরোধার্থক, এরকম হয়ে থাকে। তো জলে স্থলে হচ্ছে কি বিপরীতার্থক। জলে স্থলে এখানে যেটা লেখা হয়েছে, যে দ্বন্দ্ব সমাসে কোনো সমসমান পদের বিভক্তি লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। দেখেন এখানে জলে স্থলে কী ধরনের দ্বন্দ্ব সমাস? এখানে কিন্তু বিভক্তি লোপ হয়নি, বিভক্তি যেহেতু লোপ হয়নি সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। এটা মনে রাখবেন, যে সমাসে বিভক্তি লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। যেমন এরকম দুধে ভাতে হতে পারে, দেশে বিদেশে, হাতে কলমে, এগুলো সবগুলো হচ্ছে গিয়ে অলুক দ্বন্দ্ব সমাস। জলে স্থলে কী হবে তাহলে? অলুক দ্বন্দ্ব সমাস। এখন আমরা পরের পেজে যাচ্ছি। পরের পেজে যেটা হচ্ছে 9 নাম্বারে দেখেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন
9 নাম্বার যে প্রশ্নটা বলা হয়েছে সেটা হচ্ছে বিস্ময়াপন্ন। বিস্ময়াপন্ন সমস্ত পদটির সঠিক ব্যাস বাক্য কোনটি? বিস্ময়াপন্ন খুবই একটু কঠিন বলা যায়। এখানে যে অপশনগুলো রয়েছে এখানে এর মধ্যে সঠিকটা হচ্ছে বিস্ময়কে আপন্ন। বিস্ময়াপন্ন, এটার সঠিক উত্তর হচ্ছে অপশন 9-এর অপশন গ, বিস্ময়কে আপন্ন। তারপর বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি? বহুব্রীহি সমাসবদ্ধ পদ হচ্ছে দেখেন এটা হচ্ছে অনমনীয়। দেখেন 4টা অপশন এখানে, এর মধ্যে বহুব্রীহি সমাসবদ্ধ পদ হলো অনমনীয়, আর এটা হচ্ছে ননীয় বহুব্রীহি। দেখেন এর ননীয় বহুব্রীহি সমাসটা একটু আমি বলি। এখানে যেটা উল্লেখ করা হয়েছে নয় নমনীয় অনমনীয়, মানে যেটা নমনীয় নয়, এটা হচ্ছে ননীয় বহুব্রীহি, মানে না বোধক অর্থ এখানে প্রকাশ করে। তারপর দেখেন অপশন যেটা ক ছিল সেটা হচ্ছে জনশ্রুতি। জনশ্রুতি মানে কি? জন দ্বারা শ্রুতি, এটা হচ্ছে তৃতীয়া তৎপুরুষ। তারপর খাসমহল। খাসমহল হচ্ছে গিয়ে দেখেন খাসমহলকে আমরা যদি ব্যাস বাক্য করি, খাস যে মহল, খাসমহল, এটা হচ্ছে কর্মধারয় সমাস। আর তপবন, যেটা তপবন হচ্ছে দেখেন তপের নিমিত্তে বন, নিমিত্তার্থে চতুর্থী। তপবন হচ্ছে নিমিত্তার্থে চতুর্থী। তো আমাদের সঠিক উত্তর হচ্ছে 10 নম্বরের সঠিক উত্তর হচ্ছে গিয়ে অনমনীয়। এটা হচ্ছে বহুব্রীহি সমাসবদ্ধ পদ, এটা হচ্ছে ননীয় বহুব্রীহি সমাসে পড়েছে। জজ সাহেব কোন সমাসের উদাহরণ? জজ সাহেবকে আমরা যদি ব্যাস বাক্য করি কী হবে? যিনি জজ তিনিই সাহেব, জজ সাহেব, তাহলে এটা হচ্ছে কর্মধারয় সমাস। 11 নম্বরের উত্তর হচ্ছে 3। তারপর আলো ছায়া। আলো ছায়া কোন সমাসের অন্তর্গত? আলো ছায়া হচ্ছে গিয়ে দ্বন্দ্ব সমাস। আলো এবং ছায়া এটা হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব বলা হয়। এরপর সমাসবদ্ধ শব্দ আনত কোন সমাসের উদাহরণ? সমাসবদ্ধ শব্দ আনত। আচ্ছা 13 নম্বর যেটা আনত, এটাকে আমরা যদি ব্যাস বাক্য করি কী হবে? ঈষৎ নত, মানে সামান্য নত, মানে হচ্ছে আনত। আর এখানে 13 নম্বরের যে উত্তর সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। আনত এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। তারপর জ্যোৎস্নারাত কোন সমাসের দৃষ্টান্ত? জ্যোৎস্নারাত এটা হচ্ছে গিয়ে মধ্যপদলোপী কর্মধারয়। জ্যোৎস্নারাত হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়, কারণ হচ্ছে জ্যোৎস্না শোভিত রাত, জ্যোৎস্নারাত। তারপর সমাস ভাষাকে কি করে? সমাস ভাষাকে সংক্ষেপ করে। অপশন 15 নম্বর হচ্ছে উত্তর ক। প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে কি বলা হয়? এটা হচ্ছে উপমেয়। দেখেন 16 নম্বরটা আমি আবার একটু পড়ছি। প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটাকে বলা হয় উপমেয়, আর যার সাথে তুলনা করা হয়েছে তাকে বলা হয় উপমান। উপমান এবং উপমেয় দুটি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। একটা উদাহরণ দিয়ে এটা ক্লিয়ার করা হয়েছে। ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ। ভ্রমর কৃষ্ণকেশ, অর্থাৎ ভ্রমরের গায়ের রং যেরকম কালো, কেশ বা চুলও সেরকম কালো, তাই এটা তুলনা করা হয়েছে এবং এটা হচ্ছে উপমান। কার সাথে তুলনা করা হয়েছে? দেখেন ভ্রমরের সাথে, তাইলে ভ্রমরটা হচ্ছে উপমান আর কেশটা হচ্ছে উপমেয়, কারণ যাকে তুলনা করা হয় সে হচ্ছে উপমেয় আর যার সাথে তুলনা করা হয় তার সেটা হলো উপমান। এরপর লাঠালাঠি, এটা কোন সমাস? অ্যান্সার 17 নম্বর। লাঠালাঠি হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। আমরা একটু আগে ব্যতিহার বহুব্রীহি আরও একটা উদাহরণ পড়েছি, সেটা হচ্ছে কানাকানি। কানাকানি, লাঠালাঠি এগুলো সব হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। আচ্ছা তারপর হচ্ছে গিয়ে এরপর কোলাকুলি হতে পারে, কানাকানি কোলাকুলি এগুলো সব হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস। তারপর হলো গিয়ে নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত? 18 নম্বর। নবান্ন শব্দটি হচ্ছে গিয়ে কর্মধারয় সমাস, অর্থাৎ সমাসবদ্ধ পদ। নব যে অন্য, নবান্ন এটা হচ্ছে একটা কর্মধারয় সমাস। তারপর যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বুঝায় তাকে কি বলে? আচ্ছা সমাহার বুঝালে আপনারা মনে রাখবেন, সমাহার বুঝালে দ্বিগু সমাস হয়। যে সমাসে কোনো সমাহার বুঝায়, যেমন নবরত্নের সমাহার নবরত্ন, শতবর্ষের সমাহার শতবার্ষিকী, সপ্তাহের সমাহার সপ্তাহ, এরপর শত অব্দের সমাহার শতাব্দী। অর্থাৎ সমাহার যদি বুঝায় তাহলে আমরা ধরে নিব এটা হচ্ছে দ্বিগু সমাস। তারপর হচ্ছে চাঁদ মুখ, এর ব্যাস বাক্য কোনটি? চাঁদের মতো মুখ। চাঁদ মুখ এর ব্যাস বাক্য হচ্ছে চাঁদের মতো মুখ। 20 নম্বরের উত্তর হচ্ছে খ। এরপর আমি পরের প্রশ্নে যাচ্ছি। এখানে পরের যে প্রশ্নটা এখানে বলা হয়েছে সেটা হলো, যে সমাসে ব্যাস বাক্য হয় না কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে কি বলে? তাকে বলা হচ্ছে নিত্য সমাস। যে সমাসে ব্যাস বাক্য হয় না এবং তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে বলে নিত্য সমাস। যেমন হচ্ছে দেখেন দেশান্তর, কালান্তর, গৃহান্তর, এরকম এগুলো হচ্ছে নিত্য সমাস। তারপর আরও কিছু রয়েছে, যেমন ঈষৎ লাল লালচে, অন্যকাল কালান্তর, কেবল দর্শন দর্শন মাত্র, সমস্ত গ্রাম গ্রাম শুদ্ধ, কেবলমাত্র, তন্মত্র, এই জিনিসগুলো হচ্ছে সবগুলো নিত্য সমাস। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? ভাই বোন। ভাই বোন হচ্ছে দ্বন্দ্ব সমাস এবং এটা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। এরপর মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ হচ্ছে হাসি মাখা মুখ, হাসি মুখ।
এখানে মাখা শব্দটা বাদ গিয়েছে, তাহলে 23-এর অ্যান্সার হচ্ছে গ, হাসি মাখা মুখ, হাসি মুখ। সবান্ধব যে সমাস। আচ্ছা, বহুব্রীহি সমাসে সহ বা সহিত থাকলে তার স্থলে স হয়, যেমন বান্ধব সহ বর্তমান সবান্ধব, সহ উদরজার সহোদর ইত্যাদি বহুব্রীহি সমাস। তাহলে সবান্ধব যে সমাসটা সেটা হলো বহুব্রীহি সমাস। সবান্ধব এটা হচ্ছে বহুব্রীহি সমাসের উদাহরণ। আর আরেকটা জিনিস মনে রাখতে পারেন, যদি কোনো সমাসের আগে স থাকে, দন্তস্ব থাকে, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এটা হচ্ছে বহুব্রীহি সমাস। তবে অনেক ক্ষেত্রে এটার ব্যতিক্রমও হতে পারে। 24 নম্বরের উত্তর হচ্ছে বহুব্রীহি। সবান্ধব হচ্ছে বহুব্রীহি সমাস। নদীমাতৃক এটার সমাস হচ্ছে নদীমাতার যার নদীমাতৃক, তাহলে এটা হচ্ছে গিয়ে সমাস হচ্ছে নদীমাতার যার বেশ বাক্য। 25 নম্বরের উত্তর হচ্ছে ক। সংখ্যালঘু কোন সমাস? সংখ্যালঘু এটা হচ্ছে গিয়ে কর্মধারয় সমাস। সংখ্যালঘু হচ্ছে কর্মধারয় সমাস। কোন শব্দটি দ্বন্দ্ব সমাস? জায়া ও প্রতিদম্পতি এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস দিয়ে গঠিত। এরপর হচ্ছে পিএসসির কিছু নিয়োগ পরীক্ষার প্রশ্ন এখানে দেখা যাচ্ছে, সেগুলো আমি আলোচনা করি। বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? অবুঝ। আচ্ছা, একটু আগে আমরা পড়েছি যে বহুব্রীহি সমাসের একটা প্রকার হচ্ছে ননীয় বহুব্রীহি। তো এখানে অবুঝ যেটা, সেটাকে আমরা ব্যাস বাক্য করলে হয় নেই বুঝ যার, তা নেই বুঝ যার সে হচ্ছে অবুঝ, আর এটা হচ্ছে ননীয় বহুব্রীহি সমাস। এরপর হচ্ছে দিন দিন প্রতিদিন, এটা হচ্ছে কথার সাদৃশ্য উপকথা। এরপর ত্রিফলা হচ্ছে কথার সাদৃশ্য উপকথা, এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। তিন ফলের সমাহার ত্রিফলা, এটা হচ্ছে দ্বিগু সমাস। আমরণ কোন সমাস? আমরণ হচ্ছে ব্যাস বাক্য বলে মরণ পর্যন্ত, এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। আমরণ হচ্ছে অব্যয়ীভাব সমাস। মোমবাতি শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত? মোমবাতি শব্দটি হচ্ছে কি দেখেন, মোম নির্মিত বাতি, মোমবাতি মধ্যপদলোপী কর্মধারয়। এরপর যে সমাসে পূর্বপদ ও পর্বত কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায় তাকে কোন সমাস বলা হয়? তাকে বলা হয় বহুব্রীহি সমাস। 4 নম্বরের উত্তর হলো বহুব্রীহি সমাস, অর্থাৎ যে সমাসে পূর্বপদ ও পরপদে কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে, যেটা এসেছিল পেট্রো বাংলার পরীক্ষাতে। এরপর আমি পরের পেজে যাচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা কষ্ট করে একটু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে আমার চ্যানেলের ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ভিডিওটা আরও কিছু অংশ বাকি রয়েছে যেটা আমি এখন পড়ছি। এখানে দেখেন, কথায় পটু এটা কোন সমাস? এসেছিল ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার হিসেবে। কথায় পটু এটা হচ্ছে অলুক বহুব্রীহি। কথায় পটু এটা হচ্ছে অলুক বহুব্রীহি সমাস, এটা একটু ভিন্ন বলা যেতে পারে। বিনা পানি কোন সমাসের উদাহরণ? বিনা পানি এটা হচ্ছে গিয়ে ব্যাধিকরণ বহুব্রীহি। আচ্ছা, এটা একটু মনে রাখবেন, বিনা পানিতে যার বিনা পানি, এটা হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি। এটা একটু আনকমন বলা যেতে পারে। কথায় পটু ছিল হচ্ছে গিয়ে বহুব্রীহি অলুক বহুব্রীহি সমাস, আর বিনা পানি এটা হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি। এরপর নিত্য সমাসের উদাহরণ কোনটি? নিত্য সমাসের উদাহরণ হচ্ছে গিয়ে অপশন গ, দর্শন মাত্র। কেবল দর্শন, দর্শন মাত্র, এটা হচ্ছে নিত্য সমাস। এরপর মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি? 8 নম্বর মধ্যপদলোপী কর্মধারয় সমাস হচ্ছে গিয়ে 8 নম্বরের উত্তর হচ্ছে গিয়ে সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা। 8-এর অপশন অ্যান্সার হচ্ছে 4। এরপর মহাকীর্তি এর ব্যাস বাক্য কোনটি? মহাকীর্তি মানে মহতি যে কীর্তি, মহাকীর্তি, আর এটা হচ্ছে গিয়ে কর্মধারয় সমাস। এরপর রাজপুত্র, রাজপুত্র মানে হচ্ছে রাজার পুত্র, এটা হচ্ছে গিয়ে তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ, অর্থাৎ এখানে অপশন হচ্ছে 10-এর ক। মুখচন্দ্র কোন সমাস? মুখচন্দ্রের ন্যায়, এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। এটা হলো ন্যায় শব্দটা যদি ব্যাস বাক্যে পরে আসে সেক্ষেত্রে এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস হয়। এরপর পূর্বাহ্ন কোন সমাস? কোন ধরনের সমাস? অপশন হচ্ছে গিয়ে পূর্বাহ্ন 12 নম্বরে যেটা বলা হয়েছে পূর্বাহ্ন, এটা হচ্ছে গিয়ে তৎপুরুষ সমাস। পূর্বাহ্নকে আমরা যদি ব্যাস বাক্য করি কী হবে? দিনের পূর্বভাগ বা অন্যের পূর্বভাগ পূর্বাহ্ন, এটা হচ্ছে তৎপুরুষ সমাস। মহানবী, মহান যে নবী, মহানবী এটা হচ্ছে গিয়ে কর্মধারয় সমাস। মহানবী হচ্ছে কর্মধারয় সমাস। এখানে উদাহরণটা আমি একটু পড়ে নিচ্ছি। বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হলে এবং পর পদের অর্থ প্রাধান্য পেলে তাকে কর্মধারয় সমাস বলে। পূর্বপদে বিশেষণবাচক মহান বা মহৎ শব্দ থাকলে সমস্ত পদে তা মহা হয়, যেমন মহান যে নবী, মহানবী, মহৎ যে জ্ঞান, মহাজ্ঞান। তাহলে এটা কর্মধারয় সমাস আমরা কীভাবে বুঝেছি? কারণ হচ্ছে ব্যাস বাক্যে প্রথম যে শব্দটা সেটা হচ্ছে বিশেষণ। এক্ষেত্রে আমরা বুঝলাম হচ্ছে মহানবী হচ্ছে কর্মধারয় সমাস। কোনটি তৎপুরুষ সমাস? তৎপুরুষ সমাস হচ্ছে মধুমাখা, মধু দ্বারা মাখা, মধুমাখা, এটা হচ্ছে গিয়ে ষষ্ঠী তৎপুরুষ সমাস। মুজিব বর্ষ কোন সমাস? মুজিব বর্ষ হচ্ছে গিয়ে কর্মধারয় সমাস। এটার ব্যাস বাক্য এখানে দেওয়া হয়নি। আর মুজিব বর্ষ এটার ব্যাস বাক্যটা আমারও ঠিক জানা নেই, তবে আপনারা মনে রাখবেন মুজিব বর্ষ এটা হচ্ছে কর্মধারয় সমাস। এরপর আমি আপনাদেরকে পরের পেজে যাচ্ছি। পরের পেজে আমরা যেটা পড়বো সেটা হলো, দেখেন
এই জায়গাতে সপ্তাহ কোন সমাস, সপ্তাহের সমাস, সপ্তাহ হচ্ছে দ্বিগু সমাস। এরপর তেপান্তর, তেপান্তর কোন ধরনের সমাস, তেপান্তর এটা হচ্ছে গিয়ে অব্যয়ীভাব সমাস। দেখেন দুঃখিত, তেপান্তর হচ্ছে দ্বিগু সমাস, কারণ হচ্ছে 3 প্রান্তরের সমাহার তেপান্তর, এটা হচ্ছে গিয়ে দ্বিগু সমাস। আচ্ছা, সমাহার বুঝলে আপনারা মনে রাখবেন, সমাহার বুঝলে সেটা দ্বিগু সমাস হয়। জন্মান্ধ কোন সমাস, জন্ম থেকে অন্ত জন্মান্ধ পঞ্চমী তৎপুরুষ সমাস। যেহেতু এখানে থেকে বিভক্তিটা রয়েছে এই জন্য এটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। এরপর যে সমাসের সমান প্রত্যেকটি পদের অর্থ সমান প্রাধান্য থাকে তাকে কোন সমাস বলা হয়, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। অর্থাৎ যে সমাসে প্রত্যেকটি পদের অর্থ প্রাধান্য থাকে সমান তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। কদাচার, কদাচার কোন ধরনের সমাস, কদাচার মানে হচ্ছে আমরা যদি এটাকে ব্যাস বাক্য করি কী হবে, কুজে আচার কদাচার, আর এটা হচ্ছে কর্মধারয় সমাস। কদাচার হলো কর্মধারয় সমাস। এরপর প্রভাব শব্দটি কোন সমাস, প্রভাব দেখেন প্রকৃষ্ট রূপে প্রভাব, এটা প্রভাব। এরপর প্রভাত যদি প্রকৃষ্ট থাকে আপনার ব্যাস বাক্যে, সেক্ষেত্রে এটা হয়ে যায় প্রাদি সমাস। অপশন হচ্ছে 4, 21 নম্বরের অপশন হচ্ছে 4। যদি প্রকৃষ্ট শব্দটা দিয়ে কোনো সমাস শুরু হয় সেক্ষেত্রে আমরা এটাকে প্রাদি সমাস বলতে পারি। নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি, নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস দেখেন অন্তরীপ, অন্তরীপ এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি, অর্থাৎ যে সমাসটা কোনো নিয়মের অধীনে নয় তাকে বলা হয় বহুব্রীহি সমাস। এরপর দেশান্তর কোন সমাস, নিত্য সমাস। অন্তর শেষের দিকে যেহেতু অন্তর আছে তাই এটা হচ্ছে একটা নিত্য সমাস, কিন্তু সবসময় শেষে অন্তর থাকলে তা নিত্য সমাস হয় না। যেমন এখানে তেপান্তর কিন্তু নিত্য সমাস ছিল না। 17 নম্বরে তেপান্তর ছিল হচ্ছে 3 প্রান্তরের সমাহার, সেটা ছিল হচ্ছে দ্বিগু সমাস। কিন্তু 23 নম্বর যেহেতু দেশান্তর, সেটা হচ্ছে গিয়ে অন্য দেশ দেশান্তর, তাই এটা নিত্য সমাস। শোকানল শব্দের সঠিক ব্যাস বাক্য কোনটি, সেটা হচ্ছে শোক রূপ অনল, শোকানল। সংবাদপত্র কোন সমাস, সংবাদ বহনকারী পত্র, সংবাদপত্র এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়। শশব্যস্ত কোন সমাস, শশকের ন্যায় ব্যস্ত, শশব্যস্ত উপমান কর্মধারয় সমাস। শশব্যস্ত হচ্ছে উপমান কর্মধারয় সমাস, কারণ এখানে হচ্ছে সরাসরি আপনার তুলনা করা হয়েছে, অর্থাৎ কাউকে শশকের সাথে তুলনা করা হয়েছে, যার কারণে এটা উপমান কর্মধারয় সমাস। আর উপমন্ত্রী কোন সমাসের উদাহরণ, মন্ত্রী সদৃশ উপমন্ত্রী, এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। উপমন্ত্রী, তারপর হচ্ছে গিয়ে আপনার উপমহাদেশ, তারপর উপজেলা, এগুলো সবগুলো হচ্ছে গিয়ে অব্যয়ীভাব সমাস। তো আশা করছি আজকের আলোচনা থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সমাসের অন্য একটা ভিডিও কিছুদিন পর আমি চেষ্টা করব যে খুব দ্রুতই আপলোড দেওয়ার জন্য। তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আর সর্বশেষ একটা অনুরোধ জানাচ্ছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সমাজ সম্পর্কে আরও কিছু ভিডিও দেওয়ার রয়েছে, কারণ আমাদের আলোচনা কিন্তু এখনও শেষ হয়নি, আরও অনেকগুলো প্রশ্ন এখানে রয়ে গেছে। তো যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই আমি আর আলোচনা করছি না। আশা করছি কিছুদিনের মধ্যে আমি দ্বিতীয় অংশটা আপলোড দিয়ে দিব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।